গল্পের নাম মাটির ঘ্রাণ। অধ্যায় ১ শৈশবের ছায়ায়। চরকায়া গ্রামটি যেন পদ্মার বুক থেকে বের হওয়া একটি সবুজ পাতা। চারপাশে সরিষার ক্ষেতে হলুদ ঢেউ, মাঝে মাঝেই বাতাসে শুকনো মাটির গন্ধ। সেই গ্রামেই জন্ম নেয় আরিয়ান। ওর বাবা জাকির হোসেন একজন সাধারণ কৃষক, মা ফরিদা একজন পরিশ্রমী গৃহিণী। ছোট্ট কাঁচা ঘরে থাকে, কিন্তু তাদের ভালোবাসা ছিল আকাশসমান। আরিয়ান ছিল শান্তশিষ্ট, কিন্তু চোখে ছিল প্রশ্নের ঝলক। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে বাবার সাথে মাঠে গিয়ে দেখে কিভাবে ধান লাগাতে হয়, কিভাবে গরুকে যত্ন করতে হয়। একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত কষ্ট করো, কিন্তু তবুও হাসো কেন? বাবা হেসে বলল, এই মাটি আমার জীবন, আর তুমি আমার স্বপ্ন। যতক্ষণ এই দুটো বাঁচে ততক্ষণ আমি হাসতে পারি। স্কুলে আরিয়ান সবসময় ভালো ফল করত। শিক্ষক মঈন স্যার বলতেন, আরিয়ান, তুই শুধু বইয়ের গান নয়, হৃদয়েরও গান রাখিস। কিসের সহপাঠীদের সাহায্য করত, বয়স্কদের সালাম দিত, আর গরিব বন্ধুরা লাঞ্চ না আনলে নিজেরটা ভাগ করে দিত। একদিন গ্রামের এক বড়লোকের ছেলে রাকিন ওকে অপমান করে বলেছিল, তুই গরিব, তোর মাথায় কিছু নেই। আরিয়ান হাসি মুখে বলেছিল, হয়তো আমার টাকা নেই, কিন্তু আমার আত্মসম্মান আছে। সন্ধ্যায় বাড়ি ফিরলে মা ওর মাথায় হাত বুলিয়ে বলত, তোর মুখে সাহসের আলো, তুই একদিন এই গ্রামের গর্ব হবে। অধ্যায় ২ সংকটের ছায়া। একদিন সকালে গ্রাম জেগে উঠল চাঞ্চল্যে। পদ্মার পানি হঠাৎ করে উঁচু হয়ে এসেছে এবং হুমকির মুখে আছে চারপাশের ফসলের জমি। লোকজন আতঙ্কিত, কারো ঘর ভেসে গেছে, কারো জমি পানির নিচে। জাকির হোসেনও শঙ্কিত মুখে বাড়ি ফিরল, চোখে হতাশার ছায়া। আরিয়ান বলল, বাবা, কি হয়েছে? তিনি বললেন, আমাদের জমির প্রায় সব ধান ভেসে গেছে রে। এইবারকার ফসল না হলে কিভাবে চলব? সন্ধ্যায় গ্রামের মাঠে জরুরি সভা ডাকলেন চেয়ারম্যান সাহেব। সেখানে গ্রামবাসীরা সহায়তার দাবি করল। কিছু বিত্তশালী পরিবার, যেমন রাকিনের পরিবার, বলল, আমাদের জমি নিরাপদ, আমরা কেন সাহায্য করব? আরিয়ান উঠে দাঁড়াল। সে বলল, আজ যদি আমরা একে অপরকে দেখেও না দেখার ভান করি, তবে কাল যে কেউই বিপদে পড়তে পারে। আমরা যদি সবাই মিলে সাহায্য না করি, তাহলে এই গ্রাম শুধু জায়গা হবে, পরিবার থাকবে না। তার এই কথা শুনে কিছু মানুষ উৎসাহ পেল। অনেকে পুরনো কাপড়, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে লাগল। তবে রাকিনের পরিবার তবুও নির্লিপ্ত। আরিয়ানের পরিবার নিজেই অন্যদের জন্য খাবার রান্না করে দিতে শুরু করল, যদিও তাদের ঘরেও কিছুই ছিল না। মা বলল, আসল উপবাস হচ্ছে যখন পাশে কেউ অভুক্ত থাকে। একদিন একজন বৃদ্ধ এলেন আরিয়ানের কাছে, চোখে জল। বললেন, বাবা, তুমি না থাকলে আমরা হয়তো আজ জেগে উঠতাম না। অধ্যায় ৩ বিভাজনের রেখা। পদ্মার বন্যা থেমেছে, কিন্তু গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে অন্যরকম ঝড়, মানসিক দ্বন্দ্ব আর মতবিরোধ। আরিয়ানের উদারতা ও নেতৃত্বে অনেক মানুষ অনুপ্রাণিত হলেও কিছু পরিবার বিশ্বাস করতে শুরু করল, এতটাক্ষু নেতৃত্ব তার জায়গায় আসা উচিত নয়। রাকিনের বাবা, ব্যবসায়ী শামসুদ্দিন সাহেব, একদিন বাজারে বললেন, আমরা তো সাহায্য চেয়েছিলাম না। কিছুজন না থাকলে এই গ্রাম বহু আগেই বাঁচত। এই কথাগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুই পক্ষ তৈরি হল, একদিকে আরিয়ানের পক্ষ, যারা বিশ্বাস করে নৈতিকতা ও একটা বড় শক্তি, আর অন্যদিকে কিছু লোক যারা মনে করে স্বার্থরক্ষা আর ব্যক্তিগত উন্নয়নই আসল পথ। গ্রামের ছোট্ট স্কুলেও টান পড়ল। শিক্ষক মঈন স্যার বললেন, তোমরা শিক্ষার্থী, কিন্তু সমাজের চিত্র তোমাদের ভেতরে ঢুকছে। তার মানে তোমরা একদিন এর বদল ঘটাতে পারবে। একদিন রাকিন আর আরিয়ানের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। রাকিন বলল, তুই সবসময় আদর্শের কথা বলিস, কিন্তু আসল জীবন্ত হিসেবের খেলা। আরিয়ান শান্ত মুখে বলল, হিসেবের খেলা তখনই শেষ হয় যখন হিসেবের বাইরে কেউ কাঁদে, ক্ষুধার্ত থাকে, ভালোবাসা হারায়। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, একটা উন্মুক্ত আলোচনা হবে মাঠে, যেখানে সবাই নিজের মতো জানাবে। সেখানে আরিয়ান দাঁড়িয়ে বলল, আজকে যদি আমরা ভিন্নমতকে ঘৃণা করি, কালকে আমাদের সন্তানেরাও ভালোবাসাকে ভয় পাবে। আমি চাই আমরা পরস্পরকে বুঝি, তর্ক করি, কিন্তু একে অপরকে ছুঁড়ে না ফেলে দিই। তার কথা শেষে অনেকেই দাঁড়িয়ে করতালি দিল। তবে কিছু মুখ কঠিনই রইল। অধ্যায় ৪ উত্তরণের আলো। গ্রামের সেই সভার পর থেকে ধীরে ধীরে একটা বদল শুরু হয়। কিছুদিন আগের বিভক্তি এখনও রয়ে গেছে, কিন্তু অনেকে আবার চিন্তা করতে শুরু করেছে, নেতৃত্ব মানে কি শুধু ক্ষমতা, নাকি আদর্শের বাস্তব প্রয়োগ? একদিন সকালে রাকিনের মা অসুস্থ হয়ে পড়লেন, আর তার বাবা শহরে ছিলেন ব্যবসার কাজে। আশেপাশের লোকজন কেউ সাহায্যে এগিয়ে আসছিল না।
ঠিক তখনই আরিয়ান খবর পেয়ে ছুটে যায়। সে ডাক্তার এনে দেয়, ওষুধ জোগাড় করে এবং নিজের স্কুল বন্ধ রেখে তাদের পাশে দাঁড়ায়। রাকিন এইসব দেখে স্তব্ধ হয়ে যায়। সে চুপচাপ বলল, আমি ভাবতাম তুই শুধু কথায় আদর্শ প্রচার করিস, কিন্তু তুই তো বাস্তবে দেখিয়ে দিলি গিয়ে। পরদিন স্কুলে রাকিন নিজের লাঞ্চ সবার সঙ্গে ভাগ করে খায়, এমনকি সেই বৃদ্ধকে দিয়ে দেয় যাকে আগে কখনো গ্রাহ্য করত না। মঈন স্যার তার কাঁধে হাত রেখে বলেন, পরিবর্তন তখনই আসে যখন অহংকার নরম হয়ে যায়। গ্রামের মানুষ দেখল নিজেকে বদলাতে শুরু করেছে রাকিন, আর তার প্রভাব ছড়াচ্ছে চারপাশে। একসময় সেই লোকগুলো যারা আগে কাঁধ উঁচু করে চলত, তারাও মাথা নিচু করে একসঙ্গে কাজ করতে শুরু করল। আরিয়ান শুধু একটা কথা বলত, আমরা যদি নিজের অহংকে জয় করি, তাহলে মাটির ঘ্রাণ আমাদের হৃদয়ে ছড়িয়ে পড়বে। অধ্যায় ৫ পরিণতির পার্বণ। বর্ষা চলে গেছে, আকাশ পরিষ্কার। পদ্মা এখন শান্ত, যেন সে নিজেই গল্পটা শুনছে। চরকায়া গ্রামে একটা নতুন বাতাস বইছে, মানুষ একে অপরকে সাহায্য করে, স্কুলে নতুন ছাত্র ভর্তি হচ্ছে, আর গ্রামের মাঠে যৌথভাবে ফসল রোপণ শুরু হয়েছে। গ্রামের চেয়ারম্যান সাহেব একটা ঘোষণা দিলেন, এই গ্রামের সত্যিকারের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এক তরুণ, আরিয়ান। আমি চাই ও আমাদের ইউনিয়ন পরিষদের তরুণ প্রতিনিধি হয়ে কাজ করুক। এই কথা শুনে পুরো মাঠে উৎসবের রং ছড়িয়ে পড়ে। সবাই হাততালি দেয়, ফুল ছিটিয়ে দেয় আরিয়ানের দিকে। কিন্তু আরিয়ান মাথা নিচু করে থাকল। সে বলল, আমি কোনো পদ চাই না। আমি চাই সবাই যেন বুঝে, আমাদের গ্রামের শক্তি আমাদের একতা, আমাদের মূল্যবোধ। যদি কোনোদিন কেউ ভুল পথে হাঁটে, আমি তার পাশে গিয়ে তাকে পথ দেখাতে চাই, কিন্তু তার উপর ছায়া হয়ে না দাঁড়াতে চাই। সেই দিনটি গ্রামের ইতিহাসে এক মানবিক উৎসব হিসেবে চিহ্নিত হল। কেউ বলল, আজকে মাটির ঘ্রাণ শুধু জমিতে নয়, মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে। বছর কেটে গেল। আরিয়ান বড় হল, শহরে গেল উচ্চশিক্ষার জন্য। কিন্তু প্রতি মাসে ফিরে আসত নিজের গ্রামে, কারণ সে বলত, যেখানে মানুষ নিজের শিকড় ভুলে যায়, সেখানে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন। মাটি আমাদের গর্ব, স্মৃতি আর দায়িত্ব, এই ঘ্রাণ ভুললে চলবে না।